দর্শক স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশ। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। প্রবাসী কর্মীরা সামাজিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। দেশে ফিরে প্রতিটি কর্মী সামাজিক পরিবর্তনে ইতিবাচক ভূমিকা রাখেন, তাই প্রবাসীদের অধিকার রক্ষায় সচেতন হতে হবে। সকালে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে বিশ্ব অভিবাসী দিবসের আলোচনায় এই আহ্বান জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখায় প্রবাস ফেরত কর্মীদের সম্মাননা জানিয়েছেন সচিব। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসীদের অধিকার রক্ষায় মন্ত্রণালয় এবং রিক্রুটিং এজেন্সির সমন্বিত উদ্যোগ দরকার। কর্মী পাঠানোর আগে তাদের কর্মসংস্থান এবং বেতনের বিষয়টি নিশ্চিত করতে হবে। মন্ত্রিপরিষদ সচিব বলেছেন, মধ্যপ্রাচ্যের বাইরে ইউরোপেও কর্মী পাঠানোর সুযোগ তৈরি হচ্ছে। এই সুযোগ কাজে লাগাতে দক্ষতা উন্নয়নের জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। আমরা অনেক লোক পাঠাচ্ছি, সেই লোকের অনুযায়ী কিন্তু আমাদের রেমিটেন্স প্রভাব পার ক্যাপিটাল রেমিটেন্স যদি বলি সেটি কিন্তু খুবই কম। পার ক্যাপিটাল রেমিটেন্স কম হওয়ার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা কারণ হচ্ছে আমাদের স্কিল ওয়ার্কারের অভাব। নিয়োগ প্রক্রিয়া সুশাসন না থাকায় বিদেশগামী কর্মীদের অধিকার নিশ্চিত করা সম্ভব হয়নি আজও। বাড়তি অভিবাসন ব্যয়ও কর্মীদের নেই কাজের নিশ্চয়তা। বিশ্লেষকরা বলছেন, অভিবাসন আইনের সঠিক বাস্তবায়ন না হওয়ায় অভিবাসন প্রত্যাশীরা পদে পদে হয়রানির শিকার হচ্ছেন। তাদের পরামর্শ, প্রবাসী কর্মীদের সুরক্ষায় আইন বাস্তবায়ন ছাড়াও দূতাবাসগুলোকে ঢেলে সাজানো হোক। বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত প্রায় 1.5 কোটি বাংলাদেশি। দেশের উন্নয়নে বড় ধরনের অবদান রয়েছে এসব প্রবাসীদের। তাদের হাত ধরেই শক্তিশালী ভিত্তির উপর দাঁড়িয়েছে দেশের অর্থনীতি। বৈদেশিক মুদ্রার মজুদেও প্রবাসীদের ভূমিকা সবচেয়ে বেশি। করোনার পর থেকেই বাড়ছে বিদেশে কর্মী যাওয়ার পরিমাণ। চলতি বছরের 11 মাসে বিদেশে কর্মসংস্থান হয়েছে 12 লাখের বেশি। রেমিটেন্স আসে বছরে গড়ে $2,000 কোটি বেশি। অর্থনীতিতে এত অবদান রাখার পরও তাদের অধিকার কতটা সুরক্ষিত হয়েছে তা নিয়ে প্রশ্ন আছে বিশ্লেষকদের। রিক্রুটমেন্ট যে পদ্ধতিটা, সেখানে যে স্বচ্ছতা থাকার কথা, সেই স্বচ্ছতাটা আমরা এখন পর্যন্ত নিশ্চিত করতে পারি নাই, এবং এই কারণে দেখা যাচ্ছে যে অভিবাসনের খরচ বেড়ে যাচ্ছে। কি পরিমাণ শ্রমিক সেখানে চাকরি পেয়েছে, কি পরিমাণ শ্রমিক ওয়ার্ক পারমিট পেয়েছে, কি পরিমাণ শ্রমিককে ফেরত আসতে হয়েছে, সেই বিশ্লেষণগুলো আসলে আমাদের নাই, এবং এই কারণে যে প্রোটেকশনের জায়গাটা নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখনো পর্যন্ত আমাদের অভিবাসী কর্মীদের প্রতি তাদের যে মানবিক আচরণ করা, সেই মানবিক আচরণ করাটা কিন্তু আমরা দেশ জাতি হিসেবে তাদের প্রতি আমরা করতে পারিনি। আজকে যদি আমরা বেতন দেখি, ভারতের একই কাজ করে বাংলাদেশের একই কাজ করে বেতন ভারতের কর্মীদের বেশি, আমাদের কর্মীদের বেতন কম। আমরা কেন এখনো পর্যন্ত যারা আমাদের লেবার রিসিভিং কান্ট্রিগুলো রয়েছে তাদের সাথে সরকারিভাবে আমরা একটা চুক্তি করতে পারি না যে সর্বনিম্ন বেতন কত হবে, যারা হাই স্কিল তাদের বেতন কত হবে, যারা প্রফেশনাল তাদের কোন বেতন কত হবে, সেই জায়গায় কিন্তু আমরা এখনো অ্যাড্রেস করতে পারছি না। বিদেশগামী কর্মীদের হয়রানি কমাতে মধ্যস্বত্বভোগীদের আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হলেও তা আজও বাস্তবায়ন হয়নি। প্রশ্ন আছে দূতাবাস কর্মীদের ভূমিকা নিয়েও। অভিবাসন কূটনীতির উন্নয়ন ছাড়া কর্মীদের অধিকার প্রতিষ্ঠা এবং প্রবাসী আয় বৃদ্ধি কোনোটাই সম্ভব নয় বলেও মনে করেন বিশ্লেষকরা। আমরা যে এমওইউগুলো করি এবং এই এমওইগুলো আসলে কি কন্ডিশনগুলো আছে, আমি আজ 20 বছর হলো কাজ করছি, আমি নিজেও জানি না, কারণ এগুলো গোপন দলিল হিসেবে রাখা হয়। আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে এই ধরনের ডকুমেন্টগুলো সবার সাথে আলোচনা করে এটাকে ওপেনলি করা উচিত, যাতে করে শ্রমিকের স্বার্থগুলো আমরা নিশ্চিত করতে পারি। আমাদের মাইগ্রেশন ডিপ্লোমেসিটা এখনো দুর্বল। আমাদের এমবিসিগুলোকে আরও বেশি কার্যকরভাবে আমাদের কর্মীদের সুরক্ষায় কাজ করতে হবে। আমরা কর্মী যখন তার বিদেশ যাওয়ার প্রত্যাশা করে আগ্রহ ব্যক্ত করে, তখন থেকে তার পাসপোর্ট তৈরি থেকে আরম্ভ করে যে রিক্রুটিং এজেন্সি যাচ্ছে, সেই রিক্রুটিং এজেন্সিতে কীভাবে যাচ্ছে, কোথায় যাচ্ছে, এখানে কোথাও কিন্তু আমরা নিরাপদ অভিবাসন এবং সুশাসন সেখানে নিশ্চিত করতে পারিনি। প্রবাসী কর্মীদের অধিকার রক্ষায় শঙ্কার চেয়ে কর্মী প্রেরণে গুণগত মানের দিকে বেশি নজর দিতে হবে। একই সাথে বিদেশগামী কর্মীদের দক্ষতা উন্নয়নেও মনোযোগ দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। মালয়েশিয়ায় উদযাপিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী দিবস। প্রবাসী কর্মীরা উন্নয়নের অংশীদার, সমুন্নত রাখিব তাদের অধিকার, এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উদযাপন করেছে বাংলাদেশ হাই কমিশন। এ উপলক্ষে কুয়ালালামপুরে প্রখ্যাত টেইলার্সের বিশ্ববিদ্যালয়ের আয়োজনে করা হয় বিশেষ এক সেমিনারে আন্তর্জাতিক অভিবাসীদের ভূমিকা ও অধিকার, অভিবাসনের সম্ভাবনা ও চ্যালেঞ্জ সহ বিভিন্ন বিষয়ে তথ্যভিত্তিক আলোচনা হয়। এ সময় অভিবাসন সংক্রান্ত আন্তর্জাতিক এবং স্থানীয় আইনের যথাযথ বাস্তবায়ন ও শ্রমিকদের অধিকার নিশ্চিতের উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। এ সময় উপস্থিত ছিলেন মালয়েশিয়ার নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত দিল্লি রাজ পৌদেল, মরিশাসের হাই কমিশনার জে গোবর্ধন, যুক্তরাষ্ট্রের, অস্ট্রেলিয়া, রাশিয়া সহ বিভিন্ন দূতাবাসের কূটনীতিক সহ আরও অনেকেই।
বার্মিংহামে অনুষ্ঠিত হয়েছে পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল। তামিল কোরআন মাদ্রাসা শিক্ষার্থীদের কোরআনের হিফজ সম্পন্ন উপলক্ষে করা হয় এই আয়োজন। অনুষ্ঠানে হাফিজ হওয়া শিক্ষার্থীদের পরিয়ে দেয়া হয় পাগড়ি। পরে বাংলাদেশ সহ বিভিন্ন মুসলিম কমিউনিটির সুখ সমৃদ্ধি ও শান্তি কামনা করে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্মিংহাম জামে মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারের প্রধান ইমাম ডক্টর মৌলানা শহীদুল্লাহ আজহারি। আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মৌলানা মাহবুব উদ্দিন, মৌলানা মোহাম্মদ মিয়া সহ শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। ওমানে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। শনিবার মাস্কাটে দূতাবাসের উদ্যোগে উদযাপিত হয় দিবসটি। স্থানীয় সময় সকালে দূতাবাস প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবসের কর্মসূচি। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে পালন করা হয় 1 মিনিট নীরবতা। অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করেন দূতাবাসের কর্মকর্তারা। অনুষ্ঠিত হয় আলোচনা সভায়। সময় উপস্থিত ছিলেন মিশন উপপ্রধান ও মিনিস্টার মৌসুমী রহমান, শ্রম কাউন্সিলর মোহাম্মদ রাফিউল ইসলাম, পাসপোর্ট ও ভিসা কাউন্সিলর রওশন আরা পলি সহ অন্যান্যরা। ফ্রান্সে উদযাপিত হয়েছে বিজয় দিবস। আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ফ্রান্স আওয়ামী লীগ। রোববার রাজধানীর প্যারিসের একটি হলে করা হয় এই আয়োজন। বিশেষ সম্মাননার স্মারক প্রদান করা হয় মুক্তিযোদ্ধাদের। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। বক্তারা বলেন, পাকিস্তানের প্রেতাত্মারা এখনও রয়ে গেছে, তাদের নির্মূল করতে হবে। তারা দেশ বিরোধী ষড়যন্ত্রেও লিপ্ত রয়েছেন, তাদের প্রতিহত করে আগামী নির্বাচনে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। আর উপস্থিত ছিলেন ফ্রান্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েস সহ সভাপতি সৌরভ মৃধা সহ অন্যান্যরা। সংযুক্ত আরব আমিরাতে শেষ হলো বাংলাদেশ বইমেলা ও বিজয় উৎসব। বিজয় দিবস উপলক্ষে দুবাইয়ের বাংলাদেশ কনসুলেটের উদ্যোগে আয়োজিত হলো এই উৎসব। 3 দিনব্যাপী এই আয়োজনে শুরু থেকেই ছিল ক্রেতা দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। মেলার শেষ দিন জমজমাট আয়োজনে তা বেড়ে হয়েছে কয়েক গুণ। সংযুক্ত আরব আমিরাত থেকে সহকর্মী মেহেদি রুবেলের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। যেন বিদেশের মাটিতে এক টুকরো বাংলাদেশ। 52তম বিজয় দিবস উপলক্ষে দুবাইয়ের কনসুলেট প্রাঙ্গণে বসেছে গ্রন্থমেলার আসর। 3 দিনের মেলার শেষ দিনেও মোড়ক উন্মোচন হয়েছে বেশ কয়েকটি বইয়ের। মোড়ক উন্মোচন হয় দুবাই উত্তর আমিরাতে নিযুক্ত কনসাল জেনারেল BM জামাল হোসেন ও তার ছেলে রুহিন হোসেনেরও। এই বিদেশের মাটিতে বিশেষ করে এই দুবাই এই ধরনের একটি বইমেলার আয়োজন একটি অত্যন্ত সাহসী কাজ এবং একটি যুগান্তকারী ঘটনা। বাংলাদেশি ছাড়াও মেলায় উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাত, ভারত সহ বিভিন্ন দেশের লেখক, কবি ও কথা সাহিত্যিকরা। বিদেশের মাটিতে বাংলা বই ও সাহিত্যকে কেন্দ্র করে এমন আয়োজনের সাধুবাদ জানান তারা। বইমেলা হলো লেখক, পাঠক এবং প্রকাশকদের মেলবন্ধন। বাংলাদেশিদের পক্ষ থেকে দুবাইয়ে এই বইমেলার উদ্যোগটি অত্যন্ত আশাব্যঞ্জক। শুধু বই নয়, কনসুলেট লেডিজ গ্রুপের উদ্যোগে মেলায় বসেছিল নকশি কাঁথা সহ নানা হস্তশিল্পের স্টলও, যা নজর কেড়েছে দর্শনার্থীদের। বাংলাদেশ ও UAE কূটনৈতিক সম্পর্কের 50 বছর উপলক্ষে আয়োজিত হয় আলোচনা সভা। পরে প্রবাসী লেখকদের নিয়ে প্রবাসী সাহিত্য চর্চা এবং কনসুলেট ও কমিউনিটিতে বিশেষ অবদানের জন্য যমুনা টিভির দুবাইয়ের সহকর্মী মেহেদি রুবেল সহ 15 জন প্রবাসী সাংবাদিকের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা। সবশেষে জমকালো সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় বইমেলা। সেখানে অংশগ্রহণ করে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন স্থানে বসবাসকারী নানা বয়সী প্রবাসীরা। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরাম। শনিবার রিয়াদের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয় এই আলোচনা সভা। সভায় প্রবাসীদের অবৈধ পথে রেমিটেন্স পাঠানো থেকে বিরত থাকতে বলেন বক্তারা। বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি মোহাম্মদ আবুল বশির। সংগঠনের সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমানের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সৌরভ হোসেন লিটন সহ সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক AK আজাদ লিটন, হেমায়েত শাহজাহান, সোহাগ সহ আরো অনেকেই। নতুনভাবে ভারতে বাড়ছে করোনার সংক্রমণ। সোমবার
5 জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আক্রান্ত 1700-র বেশি মানুষ। নিহতদের মধ্যে 4 জনই কেরালার বাসিন্দা। দক্ষিণের রাজ্যটিতে চলতি মৌসুমে 1300-র বেশি মানুষের শরীরে শনাক্ত হয়েছে কোভিড-19। এরই মধ্যে সরকারি উদ্যোগে রাজ্যটিতে বৃদ্ধি করা হয়েছে পরীক্ষা। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখনই ভীত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি, তবে সতর্কতা অবলম্বন করতে হবে। কড়া নজর রেখেছে প্রতিবেশী কর্ণাটক ও তামিলনাড়ু। স্বাস্থ্যবিদদের দাবি, এটি কোভিডের একটি সাবভ্যারিয়েন্ট। গবেষকরা যেটির নাম দিয়েছেন JN1। অতীতে যুক্তরাষ্ট্র ও চীনে শনাক্ত হয়েছিল ধরনটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবি, অনুমোদিত যে কোনো ভ্যাকসিন এই ভ্যারিয়েন্টের বিরুদ্ধে সুরক্ষা দিতে সক্ষম। ভারতের মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের মৃত্যুর গুজব নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তার মৃত্যুর খবর, যদিও এ সংক্রান্ত আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি। এর আগে বিষ প্রয়োগে হত্যার চেষ্টা করা হয়েছে আন্ডারওয়ার্ল্ডের ডন দাউদ ইব্রাহিমকে, এমন দাবি করে ভারতের বিভিন্ন গণমাধ্যম। ইন্ডিয়া টুডে, টাইমস অব ইন্ডিয়া সহ বিভিন্ন গণমাধ্যমের দাবি, করাচির হাসপাতালে কড়া নিরাপত্তায় রাখা হয়েছে দাউদকে। হাসপাতালে যে অংশে তিনি আছেন সেখানে আর কোনো রোগীকে রাখা হয়নি। গেল 2 দিন ধরে হাসপাতালে আছেন দাউদ ইব্রাহিম, তবে এ তথ্য নিশ্চিত করেনি পাকিস্তান সরকার কিংবা দাউদের কোনো স্বজন বা মুখপাত্র। ভারতের দাবি, দীর্ঘদিন ধরেই করাচিতে বসবাস করছেন দাউদ ইব্রাহিম। দর্শক, এই ছিল প্রবাসে বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।